তাই তো বলি, তোমার এতদিনে আমার কথা কেন মনে পড়ল? শোনো, সায়মন ভাইয়ার বিয়ে হয়ে গেছে গতকাল। নীরা আপু সাফ জানিয়ে দিয়েছে সে চিরকুমারের সঙ্গে লাইফ টাইম মেম্বারশিপ নেবে। তোমার চান্সও খুব কম। এরকম কোনো সংস্থা আছে নাকি দেশে? না থাকলে নীরা আপু বানাবে। সে হবে পায়োনিয়ার। যদি নীরা আপুকে রাজি করাতে না পারো, তবে তুমিও ওখানকার মেম্বারশিপ নিয়ে নিও। এত ফাজিল হয়েছিস তুই? সামনে থাকলে মায়ের দিতাম। এখন একটা উপায় বল, কি করা যায়? আমাদের বাড়িতে যাও, বাঘ আর সিংহের মোকাবেলা করে দেখো। যদি জিততে পারো তাহলে কেল্লা ফতে। আমরা একটা বিয়ে খেতে পারবো। নীরা আপুর বিয়ে নিয়ে মনে মনে কত প্ল্যান ছিল। বেচারি বিয়ে না করলে সেসব কিচ্ছু হবে না। তোদের বাড়িতে আমাকে ঢুকতে দেবে? দাঁড়াও, আমি ইলার সাথে কথা বলি। আমি বাড়িতে এসেছি আজই, তোমাকে কিছুক্ষণ পরে জানাচ্ছি। ইলা? ও ছোট মানুষ। ভুল আফনান ভাই, বলো ছোট মরিচ। সাইজে ছোট কিন্তু ঝাল বেশি। এর প্রায় আধা ঘন্টা পরে ইরা আর ইলার সাথে আবার কথা হলো। আফনান ঠিক করলো আগামীকালই সে যাবে। মেয়ে বাঘ, মা সিংহ। বনের রাজত্ব দখল করতে চাইলে এই দুটো পরাক্রমশালী প্রতিপক্ষকে জয় করতে হবে। ভীষণ কঠিন এক লড়াই। নীরাকে সে চেনে, জানে সহজ হবে না শুধরানো, হয়তো কিছুই হবে না। তবুও ভাগ্য যেহেতু ওর জন্য এখনও চেষ্টা করার সুযোগ রেখেছে, সে এবার হাল ছাড়তে চায় না। আরেকটা বাধা আছে নিলয়। বন্ধু হলেও সে নীরার বড় ভাই, কিভাবে নেবে সে? ভুল বুঝবে না তো? রোকেয়া রান্নাঘরে ছিলেন, এখনও রান্নাটা তিনি আর মরিয়মই করেন। সেখানে ইলা এসে দাঁড়ালো, হাতে আচার। ওর আচার খাওয়া দেখে মনে হচ্ছে এর চাইতে মজার কোনো খাবার পৃথিবীতে নেই। তোর পড়াশোনা নেই? মা, আমি একটা কথা ভাবলাম। তুমি বলতে না পড়াশোনা না করলে বিয়ে দিয়ে দিবে, তাই দাও। পড়তে ভাল লাগে না আমার। ফেলটু মেয়েকে কে বিয়ে করবে? পরে দেখা যাবে নিরাপুর মতো থাকতে হবে। রোকেয়া বললেন, নীরার রেজাল্ট জানিস তুই? নিরাপুকে ফেলটু বলিনি, চিরকুমারী থাকার ব্রত নেওয়া লাগবে, তাই বললাম। মরিয়ম বুঝতে পারছেন পাজি মেয়েটা কথা অন্য দিকে নিতে চাইছে। রোকেয়া রেগে যাচ্ছেন, তাই সামলানোর জন্য মেয়েকে ধমক দিলেন। ইলা যা তো, কানের মধ্যে ফ্যাস ফ্যাস করিস না। নিরাপু কোনোদিন বিয়ে করবে না বলেছে তো। আচ্ছা, আমার মনে হয় এর একটা ওষুধ আছে। আপনার ভাইয়াকে দিয়ে একবার চেষ্টা করা যায় না? বেচারা দুটোর একটা গতি হয়, নইলে নিরাপু সারা জীবন একাই কাটিয়ে দিবে। বলে দৌড়ে বেরিয়ে এলো। ওর কাজ শেষ। বিড়ালের গড়ায় ঘন্টি বাঁধা কমপ্লিট। এখন সেটা বাজার অপেক্ষায়। রোকেয়াকে ইলা ভয় পায় কিছুটা, তবে এটুকু করতেই হতো। দেখা যাক কতটা কাজ হয়। রোকেয়া নীরার উপরে মনে মনে বীতশ্রদ্ধ হয়ে আছেন। পারলে ঠাটিয়ে গালে কয়েকটা চড় মেরে দিতেন। বাবার জন্য তেমন শাসন করা হয়নি বলে মাথায় চড়ে বসেছে। দুনিয়াটা ওর ইচ্ছে মতো চলবে নাকি? যার জন্য চুরি করা সেই যখন চোর বলে সাব্যস্ত করে, তখন দুঃখের শেষ থাকে না। জেদ ধরেছে বিয়ে করবে না। দুনিয়াটা এতই সহজ? দুদিন আগে যাকে তিনি অস্বীকার করে নানা রকম কথা শুনিয়ে নিরস্ত্র করেছেন, এখন তাকেই ডেকে নিয়ে আসতে হবে। এটা ভাবতেই তার গায়ে জ্বালা ধরে যাচ্ছে। ওই ছেলে নীরাকে রাজি করাতে পারলে তাকে জামাই আদর করতে হবে। তার সাথেই কেন এমন হয়? তিনি একজন মানুষ, তার ইচ্ছে অনিচ্ছা পছন্দ অপছন্দের মূল্য কারোর কাছেই নেই। যাদের পেটে ধরে জন্ম দিয়েছেন তাদের কাছেও নয়। নিলয়কে তিনি বুকে আগলে মানুষ করেছেন, অথচ ছেলে বিয়ে করলো নিজের ঠিক করা মেয়েকে। ওদের বাবাও সারা জীবন চলেছেন নিজের মতো করে। তিনি যেন সংসারে ভ্রাত্য। তিনি মইদুলকে বললেন, নীরা বাবা, মেয়ের বিয়ের উদ্যোগ নিতে হবে। তোমার তো কোনো হেলদোল নেই। এসব তোমার ডিপার্টমেন্ট। তাছাড়া মেয়ে তো আর অবুঝ নয়, অবিবেচকও নয়। তাহলে নীলর বন্ধুকে বাড়িতে নিয়ে এসো। সে কি, ওকে যদি ডাকতে হয় তবে মিশেমিশি জল ঘোলা করার কি দরকার ছিল? স্বামীর কটাক্ষ তার জ্বালা বহুগুণে বাড়িয়ে দিল। তবে তিনি ৫ চক্রে পড়েছেন, এখন গায়ে এসে কাদা মাখবেই। আজ ইলার কথা শুনে তার রাগ হলেও কথাগুলো তাকে ভাবিয়েছে। মেয়েটার যা জেদ, যা বলেছে তার নড়চড় হবার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তবে নিলয়ের বন্ধুকেই যেহেতু বিয়ে করার জন্য উদ্গ্রীব হয়েছিল, সে চেষ্টা করলে হয়তো মেয়ের মতে ফিরতেই পারে। তিনি মইদুলের কথা পৃষ্ঠে বললেন, খুব মজা, তাই না? মেয়ে সারা জীবন তপস্বী হোক, তাই চাও? দেখো, তুমি ছেলেটাকে যেভাবে বলেছ তা ভীষণ অপমানজনক।
মা তার দুর্বল জায়গা, সেটা নিয়ে কথা শুনিয়েছ। আমি বললেও সে আসবে, এমনটা ভাবা অবান্তর। তুমি বলবে না? আগে তুমি কথা বলো, পরে দেখা যাবে। স্বামীর দিকে কটমটিয়ে তাকালেন রোকেয়া, এরপর নিলয়কে কল দিলেন। নিলয়, তুই একটু তোর বন্ধুর সাথে কথা বলিস তো। আমার কোন বন্ধু? ওই যে নীরার সাথে। আপনানের কথা বলছো? হ্যাঁ, ওই আফনান। নামটা তার মনে ছিল, কিন্তু মুখে আনতে ইচ্ছে করেনি। কেন? কেন মানে? বুঝিস না তুই? নীরার জন্য চিন্তা খালি আমার। খুলে বলো তো, মা তোমার প্ল্যান কি? এত বলতে পারবো না। তুই ওকে ডাক, বাড়িতে আসুক। তোর আদরের বোনের বৈরাগ্যর ভূত নামাবো। মা, এটা ছেলে মানুষই না। হলে হোক, তুই কথা বল, এক্ষুনি বল। আগামীকালের মধ্যে এই বাড়িতে যদি পৌঁছাতে পারে তবে আমি আপত্তি করব না, কিন্তু তারপর আর মানব না। রোকেয়া একেবারেই মন থেকে মানতে পারছেন না, তবুও তিনি চাইছেন মেয়েটা এগিয়ে যাক। কখনো কখনো প্রতিকূলতার সাথে আপোষ করতে হয়। তিনি না হয় আপোষ করলেন। নিলয় আফনানকে কল করলো। আফনান, মা তোকে আগামীকালের মধ্যে আমাদের বাড়িতে যেতে বলেছে। কারণ? আফনান, শালা গাড়টা খাবে? ডোবে ডোবে জল খাওয়ার জন্য আমার বোনের তোর চোখে পড়ল? নিলয়, তুই আমাকে ভুল বুঝিস না। আমি নীরাকে সত্যিই ভালোবাসি। খোড়ার ডিম, এখন যদি বলি আমার আপত্তি আছে, আমি নীরার বিয়ে তোর সাথে দেব না। আগে বললে ভেবে দেখতাম, এখন নীরার উপরে এসব। তোর কথায় কাজ হবে না। এমনিতেই অনেক বড় ভুল করেছি, আর করতে চাই না। তাহলে কালকের মধ্যেই আমাদের বাড়িতে চলে যা। মার এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য প্রযোজ্য। তুই থাকবি? নীরাকে রাজি করা। বিয়েতে লম্বা ছুটি নিতে চাইলে এখন আর হবে না। তুই ভালোই ভালোই যা, তবে তোর সাথে হিসেব নিকেশ তোলা রইল। এত বড় কথাটা আমাকে জানাসনি। তাই না? আচ্ছা, তোর ব্যাপারটা কি? তুই যেন আগে থেকে রেডি হয়েছিলি মনে হচ্ছে। এক পায়ে খাড়া, একবার সাদলেই যাইব তাই। পরে বলবো। তোর বাড়িতে গিয়ে সফল হই আগে। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। নিলয় খুশি, এমন কিছুর জন্য সে অপেক্ষা করছিল। আফনান অসাধারণ ছেলে, অতি সাধারণ হয়েও ভীষণ অসাধারণ নীরার মতো। মানাবে দুটোকে। আফনান শঙ্কিত চিত্তে এসেছে বন্ধুর বাড়িতে। সদর দরজায় ইলার দেখা পেল। এরা এক একটা বিচ্ছু, অসাধ্য সাধন করে ওকে রোকেয়ার আমন্ত্রণে এখানে নিয়ে এসেছে। আগে চাচির সাথে দেখা করো। নীরা আপু ওই সময় ভাত ঘুমে থাকে। তোরা কি করে ম্যানেজ করলি? ইলা গর্বিত ভঙ্গিতে বলল। আমি বলেছি নিরাপদে চিরকুমারী থাকবে, আমাকে এখনই বিয়ে দিয়ে দাও। ইরা বলল। হ্যাঁ, এখন যদি সত্যি সত্যি বিয়ে দিয়ে দেয়? এত সহজ? আমি কিশোর পাশা ছাড়া আর কাউকেই বিয়ে করব না। স্বপ্নে? এটাও বল। স্বপ্নেই করলাম না হয়। ঝগড়া থাক, শান্তি বিরাজমান হোক। আফনানের কথায় বিচ্ছু দুইটা শান্ত হলো। সিংহের গুহায় সামনে চলে এসেছে ওরা। আফরান ভাই, আমরা তোমাকে রাস্তা দেখিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছি। আমরা যাই, এইটুকু তোমরা করো। আফনান একবার দোয়া পড়ে বুকে ফু দিয়ে নিল। সত্যি কথা বলতে রোকেয়া আন্টির মুখোমুখি হবার ইচ্ছে ওর একদমই ছিল না। যেসব কথা তিনি বলেছিলেন তা এখনও ওর মনে দগদগে ক্ষত হয়ে আছে। তবে এসবের ঊর্ধ্বে এখন ওর ভালোবাসা, যাকে ছাড়া সে আর পালিয়ে বেড়াতে পারবে না। কেমন যেন বোকা বোকা ভাবনা বলে মনে হলো। মন যে কখন কি চায় কেউ কি তা জানে? ভেতরে এসো। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি তোমাকে নীরার জন্য রেখেছি। আমার কাছ থেকে এর চাইতে নমনীয়তা আশা করো না। আমিও আপনার মেয়ের জন্যই এসেছি আন্টি। তবু আপনি মাতৃসম। আমার পারিবারিক শিক্ষা কিছুটা হলেও আছে। আমাকে ইমপ্রেস করার চাইতে আমার মেয়েকে ইমপ্রেস করো। যাও, রেস্ট নাও। খাবার পাঠিয়ে দিচ্ছি, খাও, এরপর কাছে নেমে পড়ো। সেটা আমি নিজের তাগিদেই করব আন্টি। তবে আপনার কথাগুলো কেমন যেন ব্যবসাদার মানুষের মতো লাগছে। জীবনটা লেনদেন নয় কিন্তু শুধু। সেটা আমি জানি। তোমার চাইতে বয়সে আমি বড়, ছোকরা। বেশি ফটফট করো না তো, যাও। আপনি হঠাৎ মত বদল? তোমাকে আমি সেদিন যে কথাগুলো বলেছিলাম তার জন্য আমি লজ্জিত নই আফনান। তুমি যখন বাবা হবে, আল্লাহ না করুক, সেই সন্তান যদি তোমার অমতে এমন একজনকে বিয়ের জন্য নিয়ে আসে যাকে তোমার পছন্দ নয়,
সেদিন তোমার ভূমিকা কেমন হবে আমি তা দেখার জন্য বেঁচে থাকতে চাই। রোকেয়া থেমে আফনান কিছু বলার আগেই বললেন, আমার যা সঠিক মনে হয়েছে করেছি, এখনও তাই করছি। আমি আমার সন্তানদের ভালোই চেয়েছি। সন্তানদের ভালো চাওয়ার সাথে সাথে তাদের ইচ্ছের গুরুত্বটুকু মাঝে মধ্যে ভাবতে হয় আন্টি। এরপর আফনান আর কথা বাড়ায় না, ওর জন্য নির্ধারিত ঘরে নিয়ে যাওয়া হয়। ইরার কাছে শুনেছে নীরা বিকেলে ছাদে হাঁটাহাঁটি করে, তাই চিলেকোঠার ঘরেই সে থাকলো। একটা ফ্রেশ ঘুম দিয়ে উঠল সন্ধ্যার আগে আগে। ছাদে এসে দেখলো কেউ নেই। ভাবলো ঘুমটা বেশি হয়ে গেল কি না, নীরা কি ছাদে হেঁটে ফিরে গেছে? না, ধারণা ভুল। মিনিট খানেক পরেই নীরা এলো। ঘুমের জন্য চোখ ঈষৎ ফোলা, তবে ওকে ভীষণ সুন্দর লাগছে। আফনানের মন ফুরফুরে হয়ে গেল। কেমন আছিস নীরা? নীরা ওকে এখানে দেখে যে আশ্চর্য হয়েছে তা স্পষ্ট হলো ওর খানিকটা চমকে ওঠা দেখেই, তবে দ্রুতই সামনে নিয়েছে। তুমি এখানে? আসতে নেই। কেন এসেছো? তোর কাছে। কারণ? ভুল শুধরাবার জন্য। সব ভুল শুধরানো যায়? চেষ্টাই হয় সব। কিভাবে ভুল শুধরাবে? নীরা, পুরনো তিক্ত অতীত পুড়িয়ে নিঃশেষ করে একবার নতুন করে সবটা শুরু করা যায় না? এবারের প্রশ্নের উত্তর দিতে নীরা কিছুক্ষণ সময় নিল। এরপর আফনানের চোখে চোখ রেখে আশ্চর্য দৃঢ়তায় সে বলল, ইউ আর লিভিং ইন এ ফুলস প্যারাডাইস। সারা রাত এক ফোঁটা ঘুম আফনান কিংবা নীরা কারোরই হলো না। সকালে খাবার টেবিলে একবার নীরার দেখা পেয়েছিল, কিন্তু কথা বলা সম্ভব হয়নি। এই বাড়িতে সবাই ওর সাথে আগের মতোই ব্যবহার করলেও নীরার মা একটু অন্যরকম। তবে তিনি মন থেকে না হোক এই বিয়েটা যেন হয় সেটা যে চাইছেন এটা আফনান জানে, তাই আপাতত সিংহ বিজয়ী হয়ে গেছে ধরা যায়। এটুকু স্বস্তি দিলেও বড় বাধাটা এখন নীরা নিজেই। গতকাল সন্ধ্যা নামার ক্ষণে মেয়েটার বাক্যবান সেটাই বলে, তাই স্বস্তি হাপিস। এই ইস্পাত দৃঢ় মেয়েটা যেন তার হৃদয় নামক বস্তুটুকু পুরোটা পার্মানেন্ট কোল্ড স্টোরেজে রেখে দিয়েছে। বরফ গলার কোনো চান্সই নেই। আবার সেই কোল্ড স্টোরেজের চাবিটাও নিজের কুক্ষিগত মেয়েটার। আফনানের প্রধান কাজ হলো ওই চাবিটা হস্তগত করার, নইলে শীত কাটতে হবে। মনে মনে ইতি কর্তব্য সাজিয়ে নিল সে। আফনান এসে বসলো পুকুর পাড়ে। বড়শি দিয়ে মাছ ধরতে ওর ভীষণ ভালো লাগে। এই 1 বছরে তেমন সময় করে উঠতে পারেনি, ইচ্ছেও হয়নি। নীরার সাথে কথা না বলতে পারলে কোনো লাভ নেই, কিন্তু মেয়েটা দূরে দূরে থাকছে কেবল। এরা এখনও নীরার রুমে। দেখলো এক মনে কি যেন একটা লিখছে। ওকে দেখে সরিয়ে রাখলো। কিছু বলবি না? আপু, সারাদিন ঘরে বসে আছো, চলো একটু হেঁটে আসি। কেন? হাঁটতে গেলে কি হবে? হাবনান ভাইয়ের সাথে দেখা হবে? ইরা অপ্রস্তুত হয়ে গেল। ইতস্তত করলে বলল, না না, কি যে বলো। তুই আমার বোন, অথচ আমার পাশে নেই, এটাই আফসোস। আপু, আমি কিছু বলতে হবে না, আমি ঘাসে মুখ দিয়ে চলি না। চল যাই, দেখি নতুন করে আবার কি বলে। যেতে যেতে নীরা বলল, শাফিন ইদানিং ঘন ঘন চট্টগ্রাম যাচ্ছে, এত খাটাচ্ছিস কেন বেচারাকে? লজ্জায় ইরার গাল দুটো রক্তার্ভ হয়ে উঠল। কোনো উত্তর দিতে পারল না। নীরা আবার বলল, শোন, শাফিন ভালো ছেলে, তবু এখনই এর সাথে জড়িয়ে যাস না। তোদের বয়স কম, সামনে অনেক লম্বা জীবন পড়ে আছে, পরে কষ্ট পাবি। ইরা এবার কথা বলল, আপু, আমরা আমাদের লিমিটটুকু জানি। তোমার বোন তো, তোমার মুখ কারো কাছে নিচু করব না। শাফিনও তোমাকে খুব শ্রদ্ধা করে, ভালোবাসে। নীরা হেসে ইরার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছিস রে, একেবারে লাজুক লতা। বলেই এগিয়ে গেল পুকুর ঘাটে, যেখানে আগে থেকেই আফনান বসেছিল। নীরা এসেছে কিছু কঠিন কঠিন কথা বলে ওকে তাড়াতে। আজকে আর একবার কম্পিটিশন হয়ে যাক, কি বলো? স্বতঃস্ফূর্তভাবে বলল নীরা। আফনান আশা করেনি নীরা আসবে। আসলেও হয়তো খানিকটা গুটিয়ে রাখবে নিজেকে, কিন্তু ওর ধারণা ভুল। মেয়েটা যখন নীরা আসে এরকমই, সামনাসামনি তীর ধনুক প্রয়োগ করবে, আড়ালে গুটিয়ে থেকে নয়। সে বিস্মাখা তীর হৃৎপিণ্ডে ধারণ করার জন্য প্রস্তুত হলো। কম্পিটিশন? তাহলে তো পুরস্কার থাকবে। ফার্স্ট প্রাইজ কি? কি হলে ভালো হয় বলো তো? তুই। জীবনটা ছেড়ে খেলা, একটা বাজি জিতে কাউকে পেয়ে যেতে চাও? আমি তোকে সব সময় সব কিছুতে চাই। তোকে ছাড়া আমার চলবে না নীরা। না চললেই নাই। নীরা, আমি তোকে সুখী দেখতে চেয়েছিলাম, তাই ফিরিয়ে দিয়েছিলাম।
যেদিন তোকে আর সাইমনকে একসাথে দেখলাম আমার ভীষণ যন্ত্রণা হচ্ছিল।